জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজি বহু জায়গায় চিঠিতে বলছেন, ঘরোয়া ভঙ্গিতে কথা বলতে গিয়েও বলছেন, আগে মা ও তার মেয়েরা, তারপরে বাবা ও তার ছেলেরা, মানে আগে মা সারদা দেবী এবং তাকে কেন্দ্র করে থাকা মাতৃকামণ্ডলী, তাদের যা কিছু প্রিভিলেজ তারা আগে পাবেন, তারপরে ঠাকুর এবং ঠাকুরের সঙ্গে থাকা তার পুরুষ সন্তানেরা। তো একটি চিঠি লিখছেন স্বামীজি স্বামী শিবানন্দ মহারাজকে, মহাপুরুষ মহারাজকে লিখছেন বিদেশ থেকে। (1894 সালে আমেরিকা থেকে লিখছেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটা জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। তারপর বলছেন, দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। এটা স্বামীজি বলছেন, এরম চিঠি লিখছেন। তো স্বামীজি বহু জায়গায় বলছেন যে আমার বিশ্রাম নেই। ওই ঠাকুর যাকে কালী বলতেন বলে বলছেন, সে আমার ওপর ভর করেছে, আমাকে দিয়ে সব কাজ করাবেন। সেই সব কাজ কী কী ছিল সে তো স্বামীজিই জানেন আর ঠাকুরই জানেন। যেটুকু বোঝা যায় তার থেকে এটুকু বোঝাই যায় যে সংঘ প্রতিষ্ঠা, এবং তার সাথে সাথে এই মার যে একটা আলাদা জায়গা হবে কলকাতায়, এটাও অনেকগুলো কাজের মধ্যে স্বামীজির একটা কাজ ছিল বলেই বোধ হয়। কারণ সংঘ প্রতিষ্ঠা বলতে গেলে তো আর শুধু পুরুষ সঙ্গ নয়, সেখানে নারী সঙ্গ জড়িয়ে আছে। সেটা হয়তো সেই মুহূর্তে হবে না, অনেকটা পরে হবে, কিন্তু হবে তো বটেই। এবং নারী সঙ্গ মানে সেটা অবধারিতভাবেই মাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। যদিও ঠিক ঠিক বলতে গেলে গোটা সঙ্গটাই মাকে কেন্দ্র করে আবর্তিত। রামকৃষ্ণ মঠ মিশনও মাই তার প্রধান চালিকা শক্তি। কার্যক্ষেত্র হয়তো সেখানে কোথাও শরৎ মহারাজ, কোথাও স্বামী ব্রহ্মানন্দজি, কোথাও মহাপুরুষ মহারাজ ও অন্যান্য যারা আছেন, তারা যেন মায়ের দারোয়ান হয়ে তারা কাজটা করে যাচ্ছেন। মা যেন অ্যাপয়েন্ট করেছেন, হাতে কলমে কাজগুলো তারা করছেন। এইটাই ফারাক। আর মায়েদের মঠ যখন হবে, হাতে কলমেটাও মায়েরাই করবেন। বেসিক ফারাক এইটুকুই। কিন্তু মূল চালিকা শক্তি দুই ক্ষেত্রেই শ্রীশ্রীমা। এবং যথার্থভাবে বলতে গেলে ক্ষেত্র দুটো নয়, ওটা একটাই ক্ষেত্র। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ ভাব পরম্পরা, তার জাগতিক নিয়মে দুটো ভিন্ন ভাগ হয়েছে, মূল সুরটি একই। হ্যাঁ, আসতে বলবো? বেড়ে গেছে? আচ্ছা, না, আমি ভয়েস কমিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসতে বলছি একটু। ঠিক আছে। তো এই কথাটার অবতারণ এই জন্যই হলো, গতকালকেই শ্রী মায়ের পদার্পণ দিবস মায়ের বাড়িতে। তো সুতরাং এই উদ্বোধন বাড়ির যে তৈরি হওয়া, উদ্বোধন বাড়ির আদি লগ্ন, উষা লগ্ন, সেখানে মা পরবর্তীতে আসছেন, মা নানাবিধভাবে যাপন করছেন জীবন, সেটা নিয়ে একটু স্মরণ মনন অনুধ্যানের প্রয়াস করা হবে। সেই জন্যই শুরুতে স্বামীজির ওই চিঠিটির অবতারণা। এবার যদি আমরা মা যখন আছেন, তখন মায়ের যে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে মা থাকছেন, মূলত দুটি জায়গায়। একটা হচ্ছে জয়রামবাটি, তার যেটা নিজের জায়গা, এবং যখন ঠাকুর থাকতে এই গঙ্গা তীরবর্তী অঞ্চলে আসছেন, দক্ষিণেশ্বরে থাকছেন মূলত, কিছুটা সময় শ্যামপুকুর বাটিতেও। ঠাকুর চলে যাওয়ার পর ঠাকুরের সন্তানেরা যখন মাকে বিভিন্ন সময় আনছেন, সেই সময় যেটা হলো, দেখা গেল মায়ের কোনো একটা স্থায়ী ঠিকানা নেই। আবার ধীরে ধীরে মায়ের আত্মীয় স্বজন তারাও আসছেন মায়ের সাথে কলকাতায়, ভক্ত সংখ্যা বাড়ছে, স্থান সংকুলানের একটা সমস্যা দেখা দিচ্ছে।
ততদিনে উদ্বোধন কার্যালয় শুরু হয়ে গেছে, অর্থাৎ উদ্বোধন পত্রিকা নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হচ্ছে, এবং এই উদ্বোধন কার্যালয়টিও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছিল এই মূল স্থায়ী জায়গার আগে। সেটা বারবার স্থান পরিবর্তন হচ্ছে। যা হয়, আমরা ছোটোখাটো সংসারের ক্ষেত্রেই তো দেখেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার জিনিসপত্র যাওয়া আসা করতে করতে কিছু জিনিস হয়তো হারিয়ে যাচ্ছে, নানাবিধ সমস্যা ছিলই। তো মায়ের যে একটা স্থায়ী আস্তানা থাকা দরকার কলকাতায়, এইটা তখন মর্মে মর্মে অনুভব করলেন তখন যারা ছিলেন। এবং কারণগুলো কি ছিল, খুব পয়েন্ট বাই পয়েন্ট করলে দাঁড়াচ্ছে এক, যে গিরীন্দ্রলাল বসাকের মৃত্যুর পর থেকেই উদ্বোধন কার্যালয়ের নিজস্ব একটা বাড়ির অভাব অনুভূত হচ্ছিল। তো উদ্বোধন কার্যালয় প্রথমে ছিল 14 নং রামচন্দ্র মৈত্র লেনে গিরীন্দ্রলাল বসাকের বাড়িতে। তার মৃত্যুর পর 1906 সালের নভেম্বর মাসে 30 নং বোসপাড়া লেন এই ঠিকানায় কার্যালয়কে স্থানান্তরিত করা হয়। এখান থেকেই পরবর্তীতে বর্তমানের যে নিজস্ব বাড়ি উদ্বোধন কার্যালয় সেখানে স্থানান্তরিত হয়েছিল। তো সুতরাং যেহেতু গিরিনবাবু চলে গেছেন, ওই বাড়িটা নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। উদ্বোধন কার্যালয়ের আরেকটা বাড়ি দরকার, প্রথমত এটাই। দ্বিতীয়ত, শ্রীশ্রীমা সারদা দেবী কলকাতায় যখন আসতেন তার কোনো স্থায়ী বাসস্থান ছিল না, তাই কী হতো, সর্বদাই বাসাবাড়ি বদল করতে হতো। সুতরাং শ্রী মায়ের কলকাতায় বসবাসের জন্য একটি স্থায়ী বাসস্থানের খুবই প্রয়োজন ছিল। মার জন্য প্রয়োজন তো বটে, ভাবি খালের জন্য প্রয়োজন, ডকুমেন্টেড হচ্ছে। আমরা এখন মায়ের বাড়ি যেতে পারছি, অনুভব করছি এখানে মা ছিলেন দিনের পর দিন, কিন্তু এই বাড়ির আগে মা যেখানে যেখানে ছিলেন সেই জায়গাগুলো তার সংরক্ষণ করা যায়নি, আরও তো অনেক জায়গায় ছিলেন। তৃতীয়ত, ক্রমশ মায়ের ভক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়িতে স্থান সংকুলান অসম্ভব হয়ে পড়ত। তাছাড়া অন্যান্য নানা প্রকার অসুবিধাও দেখা দিচ্ছিল। এছাড়া চতুর্থ একটা কারণ ছিল, সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি মায়ের গঙ্গাবাই ছিল, গঙ্গা প্রীতি ছিল। মা জড়ামবাটিতে আমোদরকেই গঙ্গা মনে করে স্নান করতেন, আর যখন এইখানে আসতেন অর্থাৎ গঙ্গা পাড়ে, তখন মায়ের একটা অবশ্য পালনীয় কাজ ছিল যে গঙ্গা স্নান করা। সেই জন্য মাকে এই মায়ের চাহিদা তো খুব অল্প, তাও মুখ ফুটে বলতেন না। এই সামান্য একটু চাহিদা, সেইটাও যাতে ঠিকভাবে মায়ের চাহিদাটা মেটানো যায়, সেটাও একটা কারণ ছিল। এবং তার জন্য দরকার ছিল যেটা এমন একটি জায়গা যেটা গঙ্গার নিকটবর্তী হবে। এবং মূলত সেই কালের যে কলকাতার যে পশ এরিয়া, সেটাই গঙ্গা তীরবর্তী অঞ্চলই ছিল। মানে এখন যে কলকাতা গঙ্গা থেকে আরও অনেক পূর্বমুখী সম্প্রসারণ ঘটেছে, তখন সেটা ছিল না। সুতরাং কলকাতা মানেই সেটা গঙ্গা থেকে খুব দূরে হবে না, কিন্তু তার মধ্যেও একটা প্রয়াস ছিল যদি একেবারে গঙ্গার তীরবর্তী হয় তো খুব ভালো। তো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং শ্রী মায়ের সেবক স্বামী শারদানন্দ এই অভাবগুলি পূরণের জন্য গঙ্গার নিকটবর্তী একটি বাড়ি নির্মাণের জন্য দৃঢ় সংকল্প হন। ঈশ্বরের ইচ্ছাতেই সমস্ত কর্ম পরিচালিত হয়। সৌভাগ্যক্রমে এই সময় বাগবাজার নিবাসী রামকৃষ্ণ ভক্ত খড়কেদার কেন, তিনি খড়ের ব্যবসা করতেন, তাই তার নাম হয়েছিল খড়কেদার। তার নাম ছিল কেদারচন্দ্র দাস। তো তিনি গঙ্গার কাছে তাঁর 3 কাঠা 4-6 টাকা একটা জমি ছিল, সেই জমিটি শ্রী মায়ের নামে উৎসর্গ করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। এখন ভগবানের যখন ইচ্ছা হয় তখন সমাধানও ঠিকভাবে চলে আসে। ঠাকুর চলে যাওয়ার পর ঠাকুরের সন্তানদেরও তারা দেখলেন, তার ভক্ত এসে বললেন, ঠাকুর দর্শন দিয়ে বলছেন আমার ছেলেরা তাদের থাকার একটা জায়গা দরকার, ঠিক হয়ে গেল। বেলুন মঠের ক্ষেত্রে মা যেখানে যেখানে গেছেন, বেলুন মঠ যখন হয়নি, ভবিষ্যতের গর্ভে মা যেখানেই যাচ্ছেন প্রার্থনা করছেন কাঁদতে কাঁদতে যে আমার ছেলেরা এই যে দুমুটো অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, এটি আমি দেখতে পারবো না, তাদের জন্য একটা স্থায়ী আস্তানা হয়, বেলুন মঠ হলো। এরকম অজস্র উদাহরণ আছে, সঙ্গজীবনে নয়, মানে গৃহজীবনেও যারা গৃহভক্ত তারাও জীবন যাপন করতে করতে প্রতি মুহূর্তে অনুভব করেছেন খুব দরকার হলে মা ঠিক জোগাড় করে দেবেন, পথ খুলে যায়। তো তবে
এই যে কেদারবাবু যে জমিটি দিচ্ছেন তার একটা শর্ত ছিল যে এই বাড়িতে ঠাকুরের নিত্য সেবা হবে। তো 1906 সালের 18 জুলাই তিনি বাগবাজার এলাকায় 12 ও 13 নং গোপাল নিয়োগী লেনের 2টি ঘর সমেত 3 কাঠা ও 4 ছটাক জমি রেজিস্ট্রি করে দেন। এখানেই শরৎ মহারাজ মায়ের বাড়ি নির্মাণের পরিকল্পনা করলেন এবং ওনাদের কাজকর্ম ছিল খুব গোছানো। আগে থেকে প্ল্যান করছেন কীভাবে করতে হবে, কি হবে, ভবিষ্যতে কি হবে। তো বাড়িটি কেমন হবে সে বিষয়ে শরৎ মহারাজ বিভিন্ন জনের সঙ্গে সলা পরামর্শ করে স্থির করলেন যে প্রথমে বাড়িটি একতলা রূপেই নির্মিত হোক, কারণ উদ্বোধনের একটা স্থায়ী আস্তানা দরকার। আপাতত ওই একতলাতেই উদ্বোধন কার্যালয় স্থানান্তরিত হোক, অর্থাৎ একটা পার্মানেন্ট উদ্বোধন কার্যালয় হোক। পরবর্তীতে যখন দোতলা হবে সেখানে ঠাকুরঘর হবে, তখন মা আসবেন দোতলায়। এবং এই যে প্রয়োজনীয় জিনিসপত্র বারবার হারিয়ে যাচ্ছিল উদ্বোধনের, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, সেই সমস্যাটার আশু সমাধান প্রয়োজন ছিল। দেখুন মানে কত প্র্যাকটিক্যাল, মানে ভাবের বাসা তো বলতেই পারতেন না প্রথমেই মা আসবেন, আগে মায়ের জন্য ঘর হোক, কিন্তু হি ওয়াজ ভেরি প্র্যাকটিক্যাল। এই উদ্বোধন কার্যালয়টা যে কাজ হচ্ছে এটাও মায়ের কাজই, সুতরাং এই কাজটারও যথার্থ রূপে করার জন্য একটা স্থায়ী আস্তানা অতি অবশ্যই প্রয়োজন, এবং সেটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। তাই প্রথমেই ওই যে কিছু বাড়ি কয়েকটা ঘর ছিল, বাড়িটা যখন দিচ্ছে শুধু জমি নয় ঘরও কয়েকটা আছে, সেখানে উদ্বোধন কার্যালয় স্থানান্তরিত হয়ে গেল শুরুতেই। তারপরে আস্তে আস্তে বাড়ি তৈরি হচ্ছে, ওপরের ঘর হচ্ছে 2 তলা 3 তলা, পরবর্তীতে পাশেও জমি কেনা হলো, ইত্যাদি ইত্যাদি। তো বাড়ি তৈরির উপযুক্ত পরিমাণ অর্থ তখন স্বামী শারদানন্দজির হাতে ছিল না। কিছু অর্থ ছিল উদ্বোধনের তহবিলে, সেটা কি স্বামীজির যে বিভিন্ন বইপত্র আস্তে আস্তে প্রকাশিত হচ্ছিল উদ্বোধনে, সেই বিক্রয় লব্ধ যে আয়। আর উদ্বোধনের তখন তো গ্রাহক খুব বেশি ছিল না, ওই উদ্বোধনের বিক্রি যেটুকু আয় তাতে তৎকালে 2700 টাকা ছিল উদ্বোধন কার্যালয়ের তহবিলে। তো এই অল্প পরিমাণ অর্থ নিয়েই অসীম সাহসে ভর করে মায়ের নাম করতে করতে স্বামী শারদানন্দজি কাজে হাত দিলেন এবং বহু বাধা বিপত্তি সত্ত্বেও নিজের দায়িত্বে আরও 5700 মানে 5700 টাকা ঋণ করলেন সেই কালে, করে বাড়ি তৈরির কাজে নামলেন। এবং শুধু এতেও হয়নি, পরবর্তীকালে যখন বাড়ির কাজ আরও বাড়ছে তখন আরও ঋণ করতে হয়েছিল। তো শেষে কি দেখা গেল, বাড়ি তৈরির পর একতলায় 6টি, দোতলায় 3টি ও 3 তলায় 1টি ঘর হলো, মোট 10টি। বাড়ির প্রবেশপথের এই জায়গাটা মোটামুটি এখন একই আছে, মানে আমরা মোটামুটি মানুষ চোখে কল্পনাই করতে পারি। বাড়ির প্রবেশপথ রইল উত্তর দিকে, এখনও যে এন্ট্রান্সটা যেখান দিয়ে আমরা মায়ের বাড়িতে ঢুকছি সেটা উত্তরমুখী। আর দক্ষিণ দিকে রান্নাঘরের পাশে রইল একটি খিড়কির দরজা। নবনির্মিত এই বাড়িটিতে 1908 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উদ্বোধন কার্যালয় স্থায়ীভাবে উঠে এলো। এখানে শ্রী মায়ের পদার্পণ ঘটল আরও 1 বছর বাদে, 1909 সালের 23শে মে। এবং বেলুড় মঠের এই শাখা কেন্দ্রের নাম হলো শ্রী রামকৃষ্ণ মঠ, বাগবাজার। প্রথম থেকেই এই কেন্দ্রের কাজ ছিল 3টি: শ্রী মায়ের সেবা, শ্রী মায়ের নিকটাত্মীয়, সাধু ব্রহ্মচারী ও ভক্তদের স্থান সংকুলান এবং উদ্বোধন কার্যালয়ের প্রকাশনা। এই জন্য এই বাড়িটি তখন থেকেই শ্রী মায়ের বাড়ি এবং উদ্বোধন কার্যালয় এই 2 নামেই সাধারণের মধ্যে পরিচিত হয়েছিল। এখনও তাই বলে। উদ্বোধন বলতে আমরা শুধু ওই প্রকাশনা সংস্থা বুঝি না, মায়ের বাড়িটাকেই বুঝি। আবার মায়ের বাড়ি যখন বলি তখন শুধু মায়ের বাড়ি নয়, উদ্বোধনে সেটায় জড়িয়েই থাকি। স্বামী শারদানন্দ এখানকার পরিচালনার গুরুদায়িত্ব প্রথম থেকেই নিজের কাঁধে নিয়েছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত, অর্থাৎ 1927 সালে উনি যখন রামকৃষ্ণ লোকে চলে যাচ্ছেন ঠাকুরের কাছে, তার আগে পর্যন্ত সব রকম প্রতিকূল অবস্থাতেও ধীর স্থির থেকে তা সুসম্পন্ন করেন। তখন তিনি ওই বাড়িতে থেকেই যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, তৎকালে সম্পাদক ছিল, সেক্রেটারি, গুরুদায়িত্ব, মানে মূলত অ্যাডমিনিস্ট্রেশনের মেন কাজটা শরৎ মহারাজই করতেন, সেটা ওই উদ্বোধন বাড়িতে থেকেই। উদ্বোধন কার্যালয়ের কাজও তাকে দেখতে হতো, কিঞ্চিত গাইডেন্স প্রদর্শন করতে হতো। মায়ের সেবা, সেটা একদিক দিয়ে শক্ত আবার একদিক দিয়ে সোজা, কারণ মা খুব ছিলেন সহজ স্বাভাবিক, আপন করে নিতে পারতেন।
এবং মায়ের সাথে যারা ছিলেন তাদের সেবা তো খুব সাংঘাতিক ব্যাপার ছিল। সব মিলিয়ে শরৎ মহারাজকে মানে সাংঘাতিক পুরো দায়িত্ব পালন করতে হয়েছে, এবং সেটা তিনি করতেন। ওই যে শরৎ শান্ত যেন গণনাথ, স্বামীজি বলছেন শরতের বেলে মাছের রক্ত, ঠান্ডা মাথা, এইভাবে উনি কাজ করে গিয়েছেন শরৎ মহারাজ। ধীরে ধীরে সেগুলো আসবেও। তো এইবার যে বাড়িটির যে বর্ণনা, সেই কালের যে বর্ণনা, সেটাও অনেক ক্ষেত্রেই এখন একই আছে। বাড়িতে প্রবেশ করে বাঁ দিকের একতলার প্রথম যে ঘরটি, এখনও তাই আছে। প্রবেশ করলাম, বাঁ দিকে ঢুকেই যে ঘরটি পড়ে, সে ঘরটি এখনও আছে। সেটি ছিল শরৎ মহারাজের অফিস ঘর। পরবর্তীতে স্থানান্তর হয়। প্রথমে ওই ঘরটাতেই শরৎ মহারাজ কাজ করতেন। ওটাই ছিল শরৎ মহারাজের বিশ্রাম কক্ষ। এখানে উদ্বোধনের কাজ ছাড়াও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান পরিচালকের কাজ, ক্লাস নেওয়া, আলাপ আলোচনা, লেখাপড়া সবই তিনি এই ঘরে বসে করতেন। এবং আর একটা সাংঘাতিক কাজ করতেন, সেটা পরে আসছি। এটা হলো বাম দিকের ঘর, এবং ডান দিকের একতলা দুটো ঘর এখন ওটাও আছে। ঢুকেই ডান দিকে যে ঘর দুটো আছে, ওই দুটি ঘরে উদ্বোধন অফিসের কাজ এবং আশ্রমের সাধুদের থাকা বসা প্রভৃতি যাবতীয় কাজ হতো। রান্নাঘর ও ভাড়ার ঘর প্রভৃতি রূপে একতলার বাকি 3টি ঘর ব্যবহার করা হতো। ওগুলো এখনও আছে। হ্যাঁ, আরেকটু পরে ওদিকটা একটু এক্সটেন্ডেড হয়েছে। কিছুদিন পর বাড়ির পরিধি সামান্য বিস্তৃত হয়। 1909 সালের 18 ডিসেম্বর এই বাড়ির ঠিক লাগোয়া 1 কাঠা 4 ছটাক জমি 1850 টাকায় কেনা হয়। 1915 সালে এই জমির উপর একতলার একটি ও দোতলার একটি ঘর ও আরেকটি সিঁড়ি নির্মিত হয়। এই ঘর দুটি তৈরি হওয়ার পর একতলার ঘরটি উদ্বোধন কার্যালয়ের অফিস ঘর হিসেবে এবং দোতলার ঘরটি স্বামী শারদানন্দের শয়ন ঘর রূপে ব্যবহৃত হতে থাকে। শরৎ মহারাজের তখন শোবার ঘরটা দোতলায় চলে যায়, কিন্তু মহারাজ ওই প্রত্যুষে যে নামতেন কাজকর্ম করে, ওইখানেই দুপুরবেলার যে সামান্য বিশ্রাম ওখানেই করতেন। একেবারে রাত্রে শোবার সময় তিনি দোতলায় উঠতেন। মূলত আগের ঘরটি ছিল, খালি শয়ন ঘর রূপে আরেকটি ঘর দোতলায় তৈরি হলো। এই ঘর দুটি তৈরি হবার পর একতলার ঘরটি উদ্বোধনের কার্যালয় এবং দোতলার ঘরে স্বামী শারদানন্দজি মহারাজের শয়ন ঘর রূপে ব্যবহার হতে থাকে। মহারাজ দোতলার ঘরে শুধুমাত্র শয়ন ব্যতীত অন্য সময় বড় একটা থাকতেন না। সকালে স্নান সেরে নিচের ঘরে নেমে আসতেন, দুপুরের আহারের পর বিশ্রাম নিতেন নিচের ঘরেই, এবং দোতলায় উঠতেন রাতের আহারের পর। শরৎ মহারাজ পূর্ব দিকের দেওয়াল ঘেঁষে একতলা থেকে ছাদ পর্যন্ত 2.5 ফুটের মতো চওড়া একটি কাঠের সিঁড়ি করিয়েছিলেন। দোতলা থেকে একতলায় এটি ছিল তাঁর যাতায়াতের পথ। ওই সিঁড়ির সামনে নিজের ব্যবহারের জন্য একটি স্বল্প পরিসরের স্নানঘর তিনি নির্মাণ করালেন। এই সময় 3 তলার ছাদের পশ্চিম দিকে সিঁড়ির উত্তরে আরেকটি ছোট ঘরও হয়েছিল। এইবার আসি যে শরৎ মহারাজ ওইটুকু ছোট্ট ঘরে এত কাজ করতেন, সেগুলো বলা হলো। এর সাথে আর একটা কাজও করেছেন। এই যে এত ঋণ হলো মায়ের বাড়ি তৈরি করার জন্য, ঋণ তো শোধ করতে হবে। কী করে করবেন? এই ঋণ শোধ করার জন্য শরৎ মহারাজ তখন লীলা প্রসঙ্গ লিখতে শুরু করলেন। সব ঠাকুরের একটা মাপা আছে। ঋণটা না হলে লীলা প্রসঙ্গ হয়তো তখন লিখতেন না। যেটা হয়, স্বামীজি বলতেন কি, যে শিব করতে কি বানর করবো? গিরিশবাবুকে বলছেন তুমি আমায় আর যা কিছু বলো, ঠাকুরের জীবনে লিখতে বলো না। স্বামীজিরই যদি এই ভাব হয়, খুব স্বাভাবিক তার গুরু ভাইরা বলতেন আমরা পারবো না। তাই এমন একটা পুশ ফ্যাক্টর দরকার ছিল, যখন আর উপায় নেই, করতেই হবে। ওই জায়গাটাও ঠাকুর আর রাখলেন না। তাই স্বাভাবিক, সবচেয়ে ভালো উপায় ঠাকুরের জীবনে নির্মিত হয়। যেহেতু তখন মা দেহে আছেন, স্বাভাবিকভাবেই মায়ের জীবন তখন লেখা হবে না, কারণ মার প্রচার তারা একটু বুঝে শুনে করতেন, তাহলে মায়ের শরীর থাকবে না। আর স্বামীজি তখন চলে গেছেন, স্বামীর জীবনী তখন লেখার আস্তে আস্তে উপাদান সংগৃহীত হচ্ছে। তো ক্রোনোলজিক্যালি স্বাভাবিক নিয়মে সময়ের যদি সরণি ধরে যাওয়া যায়, ঠাকুরের জীবনী আগে লেখা হবে। তো লীলা প্রসঙ্গ লেখার জন্য শরৎ মহারাজ এবার মনস্থ করলেন। এবার এটা তো আর কোনো একটা আর্টিকেল লেখা নয়, বেশি কিছু নয়। শরৎ মহারাজ একটা কথা বলেছিলেন, সেটি বুঝলেই বোঝা যায় যে কতটা মূল লেখার সাথে সাথে মনন করতে হয়েছে, সাধন করতে হয়েছে। শরৎ মহারাজ বলছেন যে লীলা প্রসঙ্গে আমি যা যা লিখেছি, বিশেষত ঠাকুরের অনুভব বিষয়, বলছেন আমি প্রত্যেকটি সেটি হাতে কলমে পড়েছি। মানে কিছু একদম ঠাকুর যেটা একদম ওপেন স্টেটমেন্ট দিয়ে গেছেন, সেটা আর হাতে কলমের প্রয়োজন থাকে না।
কিন্তু অনেক কিছু তো ঠাকুর ওরভাবে হাতে কলমে বলেননি, কিছুটা সূত্র দিয়ে গেছেন। সেই সূত্র নিয়ে লিখছেন, সেটা যেন যথার্থ হয়, প্রামাণ্য হয়, সেই জন্য হাতে কলমে প্রমাণ গ্রহণ করে তারপর লিখছেন। মানে আপনারা বুঝে নিতে পারি আমরা কি কি হতে পারে। সমস্ত অনুভূতি শরৎ মহারাজ নিজের জীবনে অনুভব করেছেন, এগুলো তো হাতের মোয়া নয়। হ্যাঁ, আমাদের পক্ষে যেটা অতীব স্বপ্ন, অলিক স্বপ্ন, ওদের কাছে সেটা অনেক সহজ, তথাপি জিনিসটা তো সোজা নয়। এর জন্য তো অনেক মানসিক শ্রম দিতে হয়েছে, করে আস্তে আস্তে লীলা প্রসঙ্গ লিখছেন। এছাড়াও এই সময় শ্রী রামকৃষ্ণদেবের একখানি জীবনীমূলক গ্রন্থেরও খুব প্রয়োজন অনুভূত হয়। ঋণ পরিশোধ তো আছেই, এবার ঠাকুর চলে গেছে, ঠাকুরের প্রচার তো দরকার, সুতরাং একটা বই দরকার, প্রামাণ্য গ্রন্থ, এবং সেটা ঠাকুরের সন্তানরা থাকতে থাকতে হয়ে যাওয়া ভালো। কারণ প্রত্যক্ষ যে প্রমাণ যেগুলো, সেগুলো তার পরবর্তীকালে পাওয়া যাবে না। ঠাকুরের যারা নিকট আত্মীয়, কামারপুকুরে যারা ঠাকুরের বাল্যলীলার সহচর ছিলেন, তাদেরও কেউ কেউ তখনও দেহে আছেন কামারপুকুরে। সুতরাং সেই তথ্যগুলো নিতে হবে, প্রত্যক্ষ প্রমাণ, একেবারে প্রাইমারি সোর্স। সেই জন্য শরৎ মহারাজ সেই কাজে নামলেন। এবং এই যে লীলা প্রসঙ্গ, এটি শুধু ঠাকুরের একখানি বিশ্বাসযোগ্য জীবনেই নয়, এটি বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। এই গ্রন্থে সর্বভাবময় শ্রী রামকৃষ্ণের জীবন আলোচনা প্রসঙ্গে শাস্ত্র, আধ্যাত্মিকতা, বিভিন্ন সাধন প্রণালী ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। একদম টেকনিক্যালি, স্ট্রাকচারালি ওয়েল ডকুমেন্টেড। কথামৃত যে রচনা হয়েছে সেটারও প্রয়োজন ছিল। অনেক সময় অত তাত্ত্বিক দিকের বদলে আমরা চাই ঘরোয়া আলোচনা। ঠাকুরের একদম ঘরোয়া কথা বলছেন, ঠাকুরের যে নিজস্ব ভাষা সেটি উঠে আসছে, সেই দিক দিয়ে কথামৃতর যেমন একটা গুরুত্ব আছে, আবার খুব একটা স্ট্রাকচারালি শাস্ত্রসম্মতভাবে একটা জীবনীকে লিপিবদ্ধ করা, সেদিক দিয়ে লীলা প্রসঙ্গের অসীম গুরুত্ব। দুটোরই যথার্থতা অনস্বীকার্য। তো শরৎ মহারাজ নিজেই বলছেন, যখন লীলা প্রসঙ্গ লেখা হয় কত দিকে গণ্ডগোল ছিল। মা উপরে রয়েছেন, মা তখন চলে এসছেন, দোতলার ঘরে আছেন। দোতলা এবং তিনতলাটা ছিল পুরোটাই মহিলা মহল। মা থাকতেন, গোলাপ মা থাকতেন, যোগিন মা থাকতেন। গোলাপ মা স্থায়ীভাবে থাকতেন, যোগিন মার যেহেতু বাড়ি কাছে ছিল উনি যাতায়াত করতেন। মধ্যে মধ্যে রাধু মা কোরাও আসছেন। নিবেদিতা স্কুল থেকে মেয়েরা, সেই সময় যারা শিক্ষয়িত্রী সুধীরাদি, ওরাও আসছেন মাঝে মাঝে দেখা করতে। নিবেদিতাও কিছু সময় এসছেন। নিবেদিতা 1911 চলে যাচ্ছেন। কিছু বছর নিবেদিতা বর্তমান যে উদ্বোধন বাড়ি সেখানেও স্বাভাবিকভাবেই এসেছেন। মোট কথা ওই দোতলা তিনতলা মহিলা মহলই ছিল, আর একতলায় শরৎ মহারাজ এই সমস্ত কাজ করছেন। মা উপরে রয়েছেন, রাধু রয়েছে, ভক্তের ভিড়, হিসাবপত্র রাখা, আবার বাড়ি তৈরি করার অনেক টাকা ধার হয়েছে। নিচের ছোট ঘরটিতে লীলা প্রসঙ্গ লিখছি। তখন আমার সঙ্গে কেউ কথা কইতে সাহস পেত না, ভয় করত। আমার অনেকক্ষণ ধরে কথা বলার সময়ই ছিল না। কেউ কিছু জিজ্ঞাসা করতে এলে চটপট সেরে নাও বলে সংক্ষেপে শেষ করতাম। স্বাভাবিক, সময় দিতে হবে তো। স্মরণ মনন নিদিধ্যাসন করে তিনি লিখছেন লীলা প্রসঙ্গ। এবং শরৎ মহারাজ অন্যত্র জীবনের শেষ দিকে গিয়ে বলছেন, যখন উদ্বোধনের বাড়ি হয় তখন 11,000 টাকা দেনা, সেই কালে ওই দেনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো। বই বিক্রি ইত্যাদি তা দ্বারা শোধ হয়েছিল। মাকে রাখবার জন্যই এই বাড়ি করা, তাঁকে কেন্দ্র করে, তাঁর জন্যই সব এইভাবে ভরপুর হয়ে তখন সব কাজ করতাম। এটা তো মায়ের জীবনী, মায়ের কথা আলোচনা হচ্ছে, তার সাথে সাথে আমাদেরও শিক্ষণীয় দিক আছে। এই যে বলছেন মায়ের কাজ করছি, এইভাবে ভরপুর হয়ে সব কাজ করতাম, তার মানে আমাদের প্রাত্যহিক জীবনে যত সমস্যা, অ্যাংজাইটি, মানে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ হয়ে গিয়েছে। তাই যতটা আমার কিছু নয়, মায়ের সংসারই আমি করছি, মায়ের কাজই করছি, এইভাবে করা যায়। শক্ত, নিঃসন্দেহে শক্ত, কিন্তু যদি আমরা একটু খুব ক্যালকুলেশন করে এটা করার চেষ্টা করি, আখেরে আমার লাভ হবে, অ্যাংজাইটি থাকে না। আর যাই হোক, এই যে এত চিন্তা, হ্যাঁ ওরা ছিলেন একদম ঈশ্বরে সমর্পিত। আমরা অতটা না পারলেও যদি এই ভাবনাটা আনতে পারি, স্বাভাবিক, তখন একটা জোর আসে। আমার যা সমস্যা বলে আমি ভাবছি সেটা সমাধান করার দায় মায়ের।
সেই সমাধান যদি তিনি না করেন তার বদনাম, আমার তাতে কিছু যায় আসে না, এই ভাবটা আসে। সেই জন্য কোথাও একটা আত্মসমর্পণের ভাব দুজনেই দরকার। আধ্যাত্মিক জীবনের জন্য তো প্রয়োজন বটেই, একদম পার্থিব জগতের যে সমস্যাগুলো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যও প্রয়োজন এই ভাব নিয়ে কাজ করা। স্বামী নির্লেপানন্দ মহারাজ তিনি তার রামকৃষ্ণ শারদামৃত গ্রন্থে মায়ের বাড়ির সম্বন্ধে লিখছেন, তখন মানে প্রথম যুগের কথা, তখন নতুন আনকোড়া মার ছোট্ট বাড়িটি একরকম গঙ্গার তীরেই, মানে মায়ের বাড়ি থেকে গঙ্গা কিন্তু এখন আর একদম পাশে নয়, এক্স্যাক্টলি ওটা তো গঙ্গার একদম ধারে তো নয়, বা যেভাবে বেলুড় মঠ গঙ্গার একদম পাশেই, দক্ষিণেশ্বর একদম পাশেই, সেইভাবে মায়ের বাড়ি কিন্তু একদম পাশে নয়। তখন ওই জায়গাগুলো মানে কোনো বাড়িঘর ছিল না, গাছপালাই ছিল, ফলত মা ওখান থেকে শুধু গঙ্গা দেখতে পেতেনই না, মা ওই বাড়ি থেকে উত্তর দিকে দক্ষিণেশ্বর দেখতে পেতেন। তখন কলকাতার এত তো অট্টালিকা তো হয়নি, দেখা যেত। এবং এরামা আছে, সেটা অবশ্য এই বাড়ি নয়, অন্য একটা বাড়িতে মা যখন থাকছেন, যে গিরিশবাবু তার বাড়ি থেকেও দেখছেন মাকে, মা ওই ছাদে বেড়াচ্ছেন, গিরিশবাবু স্ত্রী বলছেন ওই দেখো মা ছাদে বেড়াচ্ছে, গিরিশবাবু সঙ্গে সঙ্গে বলছেন আমার পাপি চোখ আমি দেখবো না, প্রণাম করছেন এইভাবে দূর থেকে। তখন বোঝাই যাচ্ছে দেখুন এত বাড়িঘর হয়নি, ফলত আমাদের দৃষ্টিপথের এত বাধাও ছিল না, অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে যেত, একেবারে সদর রাস্তার উপর নয়। এবং এই বাড়িটার একটা বিউটি ছিল, কলকাতার যত রকম সুযোগ সুবিধা সব পাওয়া যেত, কারণ কলকাতার একদম মধ্যে, অথচ মেন রোড থেকে একটু দূরে, ট্রামের ঘরঘরানি শব্দ, লোকের প্রচণ্ড কোলাহল, ওগুলো আসতো না। একটু গলির আবরণে পরিরক্ষিত ঘেরা ঢাকা। এখন ওই তল্লাটে চতুর্সীমানায় মস্ত মস্ত বিস্তৃত রাস্তা পুরাতন পরিবেশকে ভুলাইয়াছে। এবং মহারাজ যখন লিখছেন তার থেকে আবার এখনকার সময়টা আরও এগিয়ে গেছে, স্বাভাবিক, সময়ের সাথে সাথেটা হবেও, কিছু করার নেই। ছেলেবেলা থেকে মার গঙ্গাবাই, গঙ্গার উপকূলেই মার অন্তলীলা, উদ্বোধনে তখন কি আনন্দ কি আনন্দ। মহারাজ লিখছেন স্বামী নির্লেপানন্দজি, নাচে শান্তি, নাচে স্বস্তি, নাচে সাম্য, নাচে ভক্তি, নাচে মুক্তি, নাচে পরমাপ্রীতি। মহালক্ষ্মীর ভাণ্ডার দ্বার খোলা, দিয়তাম ভুজ্যতাম, সর্বপ্রথম মার অন্নদান প্রসাদ দান। তো এই নবনির্মিত বাড়িটি মায়ের যখন নির্দিষ্ট ঘরের বন্দোবস্ত হয়ে গেল, তখন শরৎ মহারাজ যোগিনমা এবং গোলাপ মাকে নিয়ে জয়রামবাটি গেলেন, উদ্দেশ্য আবার মাকে নিয়ে আসবেন। 1909 সালের 23শে মে বাংলার 1316 9ই জ্যৈষ্ঠ রবিবার উদ্বোধনের নতুন বাড়িতে শ্রীশ্রীমা শুভ পদার্পণ করলেন, সঙ্গে ভাইজি রাধু ও মাখু। গোলাপ মা এবং যোগিন মা সেই সময় থেকেই মায়ের আজীবন সেবিকা হয়ে রইলেন। গোলাপ মা এখানেই থাকতেন, কিন্তু যোগিন মা তার বাপের বাড়ি 59/1 বাগবাজার স্ট্রিটে থাকায় তিনি সেখান থেকে এসে মায়ের দেখাশোনা এবং সেবা করতেন। এবং এই বাড়ি দেখে মা খুব খুশি হয়েছিলেন এবং শরৎ মহারাজকে খুব আশীর্বাদ করেছিলেন। এবং শরৎ মহারাজের মনে দুটো পরিতৃপ্তি ছিল, একটা হচ্ছে মাকে আমি একটা স্থায়ী আবাস দিতে পারলাম, এখন আর মাকে ভবঘুরের মতো জীবনযাপন করতে হবে না, মায়ের সঙ্গে যারা থাকেন তারাও মায়ের সাথে থাকতে পারবেন, মায়ের সেবা ঠিকঠাক হবে, মা এত গঙ্গা ভালোবাসেন, মার প্রাত্যহিক গঙ্গা স্নান হবে, এবং তার সাথে সাথে স্বয়ং শিবাবতার স্বামীজির স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাও সার্থক হলো। শরৎ মহারাজ সব দিক দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বাড়িটির দোতলার, এবার একতলা থেকে দোতলায় চলে যাচ্ছি, উত্তর পশ্চিম কোণের, উত্তর মানে উত্তরমুখী, উত্তর পশ্চিম মানে যেখানে ঠাকুর ঘরটা এখন আছে ওইটাই বলছি, উত্তর পশ্চিম কোণের ডান দিকের ঘরটিতে ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। ঘরের পূর্ব দিকের বেদিতে একটি রূপোর সিংহাসনে, এগুলো একই রকম আছে অলমোস্ট, রূপোর সিংহাসনে শ্রী শ্রী ঠাকুরের ফটো বসিয়ে পুজো করা হতো। ভগিনী নিবেদিতা বেদির জন্য নিজের হাতে রেশমের একটি চাঁদোয়া তৈরি করেছিলেন, সেটি ঠাকুরের সিংহাসনের উপর টাঙানো হতো। এর ডান দিকের ঘরটিতে শ্রী শ্রী মায়ের শয়নের জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু মা ওটা শয়ন করতেন না। দোতলার আরেকটি ঘর সিঁড়ির ডান দিকে এবং 3 তলার ঘরটিও গোলাপ মা প্রভৃতিদের জন্য এবং শ্রী শ্রী মায়ের সেবার প্রয়োজনে ও অন্যান্য কাজের জন্য রাখা ছিল। এবার মা এলেন, এটা হচ্ছে নির্দিষ্ট করা হয়েছিল। এবার মা এসে কি বললেন, সব কিছু দেখে একটু ব্যবস্থার পরিবর্তন করলেন। মা বললেন
যে তাঁর জন্য যে নির্দিষ্ট ঘর সেটিতে না থেকে মা ওই ঠাকুর ঘরেই থাকবেন। তাই তাঁর ইচ্ছা অনুসারে শরৎ মহারাজ ওখানেই মায়ের থাকার ব্যবস্থা করবেন। ব্যাপারটা এখন আমরা একটা মন্দির মন্দির ভাব আনছি, তখন কি ছিল, তখন ওই মায়ের উপস্থিতিটাই মন্দির, ঘরোয়া মায়ের বাড়ির মতোই। বাড়িতে যেমন গৃহস্থ বাড়িতে যেমন হয়, সবার কি আর থাকে আলাদা করে ঠাকুর ঘর? অনেকেরই থাকে না, এবং অনেকের ঠাকুরের সিংহাসনও থাকে না। তাকের মধ্যে একটু জায়গায় নিবৃত্ত নীরবে ওখানেই প্রাণের দেবতাকে রেখে পূজার্চাদি চলে, পাশেই হয়তো শয়নের খাট, ঠিক ওই রকমই ব্যাপারটা। তো তখন মায়ের ইচ্ছা অনুসারে শরৎ মহারাজ ওখানেই মায়ের থাকার ব্যবস্থা করলেন। ঠাকুর ঘরের একই খাটে রাধুদিকে নিয়ে শ্রীসীমা থাকতে লাগলেন। মায়ের কাছে ঠাকুরের যে ফটোটি সবসময় থাকতো, মা যেটিকে পুজো করতেন, যে ফটোটি দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণদেব নিজে পুজো করেছিলেন, সেটি সিংহাসনে রাখা থাকতো। সেই ফটোটি ঘরের পূর্ব দিকে পশ্চিমমুখী বেদিতে, পশ্চিমমুখী মানে গঙ্গামুখী, মানে এখনও ঠিক ওইরকমই আছে, পশ্চিমমুখী বেদিতে রেখে মা নিত্য পুজো করতেন। বর্তমানে ছবিটি সিংহাসনের উপরিভাগে স্থান পাচ্ছে। মা যখন উদ্বোধন থেকে অন্য কোনো স্থানে যেতেন তখন নিচে রাখা ঠাকুরের ছবিটি সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। দেখবেন দুখানা ঠাকুরের ছবি আছে, ওই ছোট ছবিটি মা নিয়ে নিয়ে ঘুরতেন, এবং উপরের ছবিটি তখন সাধু ব্রহ্মচারীদের কর্তৃক পূজিত হতো। ওই আছে না, সেই ছবি নিয়ে যাচ্ছেন, কোয়ালপাড়া যাওয়ার পথে এক জায়গায় রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে, ভাত মাটির হাঁড়ি নামা থেকে ভেঙে গেছে, ভাত ছড়িয়ে পড়েছে, সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত কী হবে। মা তখন প্রত্যেকে একটু খড়কুটো এনে ওখানেই একটু ফ্যানগুলো সরিয়ে ভাত রাখলেন, বলছেন ঠাকুরকে আজকে এরকমই মেপেছ, তাড়াতাড়ি জলদি জলদি খাওয়া, অনেক বেলা হয়ে গেছে। তো ওই যে ছবিটা ছিল, এই ছবিটা তখন মা ওই ছবিটি নিয়ে ঘুরতেন। দোতলা এবং তিনতলা সম্পূর্ণ জায়গাটি ছিল সুশ্রীমা, গোলাপমা প্রমুখদের জন্য। মা মাঝে মাঝে ছাদে উঠে চুল শুকাতেন এবং দক্ষিণেশ্বর দর্শন করতেন। ওইগুলো এখন সাধুরা থাকেন, কত ভাগ্যবান, ওই সমস্ত ঘরে এখন থাকছেন। ওইখানে মা নিজের মতো ঘুরে বেড়াতেন। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ভবতারিণীর মন্দির ও গঙ্গা দুই ছাদ থেকে দেখা যায়, তখনকার কথা বলছেন। বাড়িটি গঙ্গার কাছে হওয়ায় মার নিত্য গঙ্গা স্নানেরও অসুবিধা হতো না। খিড়কির দরজা দিয়ে তিনি গোলাপমার সঙ্গে গঙ্গা স্নান যেতেন। ঠাকুর ঘরের পূর্ব দিকের ঘরটি ছিল শরৎ মহারাজের। তার দেহ অবসানের পর থেকে ঘরটি আগের মতোই রয়েছে, ওই ঘরটা এখনও আছে। এই ঘরে মা ও স্বামী শারদানন্দের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। মায়ের ঘরের সঙ্গে সংযুক্ত দক্ষিণ দিকের ঘরটি ব্যবহৃত হচ্ছে পুজোর ফাঁড়ার ঘর হিসেবে। সব একরকমই আছে মোটামুটি। এবার এই যে উদ্বোধনের বাড়িতে মা এলেন, এই উদ্বোধনের বাড়িতে মাকে কেন্দ্র করে কিছু ছোট ছোট কয়েকটি ঘটনা আমরা স্মরণ মনন করে শেষ করার চেষ্টা করব। উদ্বোধন কার্যালয়ের একটি বিশেষ দিনের ঘটনা। উদ্বোধন কার্যালয় মানে এটা মায়ের বাড়ি। স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ তিনি লিখছেন, সকালবেলায় মা পূজার জোগাড় করছিলেন। কথা প্রসঙ্গে আমি বললাম, মা আপনার কেন আসক্তি? মানে এরা মাকে কত আপন বলে ভাবতে পারতেন। মানে হট করে মাকে এই প্রশ্নটা করতে গেলে তো একটু বাধা বাধা থাকবে। মানে মার জায়গায় ধরুন না, আমাদের যদি গুরুদেব যারা বা খুব সিনিয়র সাধু, তাদের আমরা প্রশ্ন করতে গেলে 10 বার ভাববো, ওরা কিছু না মনে করলেও। তো এরা মাকে মানে আমি নিজের মাই ভাবছি, বুঝতে পারছেন যেটা দেখছি সেটা সত্য নয়, তথাপি দেখতে তো এটা পাচ্ছি, তাই মাকেই জিজ্ঞাসা করছেন, মা তুমি আমাকে বুঝিয়ে দাও ব্যাপারটা। বলছেন আপনার কেন আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো, অথচ এত ভক্ত আসছে তাদের দিকে একটুও মন নেই। এত আসক্তি, এগুলো কি ভালো? তো পূর্বে কখনো কখনো এরূপ বলিয়াছি। মানে বলছেন যে পূর্বে মাঝে মাঝে এরম বলেছে, হতে পারে একটা উদ্দেশ্য। মা তো সচরাচর নিজের কথা বলতেন না, কোনো একটা উদ্দেশ্যই ছিল, সেই জন্য দুষ্টুমি করে বলতে পারেনি কথাগুলো। কিন্তু মা চুপ থাকতেন, কিছু বলতেন না। চাইছেন মা নিজেই বলুন নিজের স্বরূপের কথা কিছু একটা দুটো, কিন্তু মা বলতেন না। কিন্তু একদিন বলছেন, আজ কিন্তু মা বেশ একটু উত্তেজিত হয়ে বললেন। মা বলছেন, তুমি এরকম কোথায় পাবে? মা নিজেই বলছেন, আমার মতো একটি বের করে দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে
তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন সার্সিতেই লাগে, খড়খড়িতে লাগে না। মারা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। এবং যে সমস্ত মানুষ আমরা কখনো নিজের কথায় নিজে বাড়ি বাড়ি বলি, মানে অনেক সময় মিথ্যা বলি, খুব খারাপ। আর একটা মিথ্যা নয়, সত্য কথাটাই বলছি, বড্ড ঢাক পেটানো, ওই খুব খারাপের থেকে ভালো। কেউ কেউ হয় না ওটা বলতে নেই, লোকে কি ভাববে, বলবো না, মাঝে মাঝে বলি, একটু কম খারাপ। আর একটা হয় এটা ভালো কিন্তু আমরা ক্যালকুলেশন করি, এরা বলতে নেই, মানে এখনো উচিত অনুচিত বোধ দিয়ে আমরা চালিত হই। অবভিয়াসলি আমাদের সেটাই উচিত। তো মাও সেটাই করছেন, কিন্তু মা এটা করছেন অনেক কষ্ট করে। বাস্তবিক যেটা হয়, ওই একটা পর্যায়ে মন যখন, যার মন সবসময় অত উচ্চ স্তরে আছে, তাদের এই জাগতিক হিসাব নিকাশ থাকে না, তখন সত্য স্বতঃস্ফূর্তভাবে মানে বেরিয়ে আসে। এটা মা যে বলছেন এটা সত্য ভাষণ, যেটা একদম সত্য সেটাই মা বলে ফেলছেন। মানে অনেক কষ্টে চেপেছিলেন, এটা যেন আগল ভুলে গেল, বলে দিলেন। এবং মা যে বলতেন না তার আরেকটা কারণ হয়তো বা এটা, আর মাও জানতেন বেশি প্রচার পেয়ে গেলে মার শরীর থাকবে না, হয়তো মা বুঝছেন যে আমার আরও কিছুদিন থাকতে হবে জগতের কল্যাণের জন্য। সবই হয়তো, তথাপি কিন্তু এইভাবেই আমরা ভাবি, কিন্তু ভেবেই আমাদের সুখ এইভাবে। তো আবার আর এক পরবর্তীতে বলছেন, একদিন বললাম মা আমার মনে খারাপ ভাব আসে না। তখন মা সঙ্গে সঙ্গে চমকে গিয়ে বলছেন, বাবা বলো না, বলতে নেই, ও কথা বলতে নেই। মানে ওভার কনফিডেন্স ভালো না, মানে সবসময় একটা বিনম্রতার ভাব থাকতে হবে, যেন ঠাকুরের কৃপায় আমার এরকম হচ্ছে না, কিন্তু মনে মনে বলতে নেই, এটাই মা ধরিয়ে দিচ্ছেন। এগুলো আমাদের শেখার। আরেকদিন তাকে বললাম, আপনি যে এত লোককে মন্ত্র দিচ্ছেন, তাদের তো কখনো কোনো খোঁজ খবর রাখেন না, এদের কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই, গুরু শিষ্যের কত খোঁজ রাখেন, উন্নতি হচ্ছে কিনা দেখেন, আপনার এত লোককে মন্ত্র না দিলেই হয়, যে কয়টি খবর রাখতে পারবেন সেই কয়টিকে দেওয়াই ভালো। মা বলছেন, তা ঠাকুর আমাকে তো নিষেধ করেননি, তিনি আমাকে এত সব বুঝিয়েছেন, আর এটা তাহলে কি কিছু বলতেন না? আমি ঠাকুরের উপর ভার দিই, তাঁর কাছে রোজ বলি যে যে যেখানে আছে দেখো, আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র, তিনি আমাকে দিয়েছেন সিদ্ধ মন্ত্র। এবং এই মায়ের ভাবটাই পরবর্তীকালে আমাদের সংঘগুরুরা প্রত্যেকে এটাকে বহন করে চলেছিলেন, এখনও চলছেন। স্বামী মাধবানন্দজিকে এরকম বলা হয়েছিল, বয়সকালে দীক্ষা নিলে তো অনেক সমস্যা দিয়ে হয়, সমস্ত ভার গ্রহণ করতে হয়, যাদের দীক্ষা নিচ্ছেন তাদের শরীর খারাপ হয়ে যায় স্বাভাবিক নিয়মেই। তাই হয়তো কেউ বলেছেন যে মহারাজ একটু বেছে বুঝে দিন, একটু বুঝে শুনে বেছে বুঝে দিন। তখন মাধবানন্দজি বলছেন, দেখো যদি মা বেছে বেছে দীক্ষা দিতেন তাহলে আমি কৃপা লাভ করতাম না, তাহলে আমারও সাজে না, ঠাকুর আমাকে যন্ত্র হিসেবে এটা করাচ্ছেন, আমি করব। তো একদিন বীজ মন্ত্রের প্রসঙ্গে সব মন্ত্র আমাকে বললেন, আমার সব থলে ঝেড়ে দিলুম, তুমি মন্ত্র নেবে নাকি, মন্ত্র দেবে নাকি? তখন বলছেন, না না মা, আমার নিজেরই কিছু হলো না। তখন মা বলছেন, তা দিলেই বা দোষ কি, তোমরা দিতে পারো। স্বামী বিশ্বেশ্বরানন্দজি তো দীক্ষা দেননি স্বাভাবিক নিয়মেই, মানে এখান থেকে এটা বুঝতে পারা যায় খুব স্বাভাবিক, দীক্ষা দেবেন একটা স্ট্রাকচার, একটা নিয়ম আছে, সেই কম সংখ্যক, মানে তারা বাদ দিয়েও যারা ছিলেন তারাও সব একজন মহাপুরুষ। মানে মা নিজে বলছেন, দিলে ক্ষতি কি? তখন মা বলছেন, মা আমাকে শরবতত্যাগী করে দিন, যেন কিছুতেই টান না থাকে। মা বলছেন, শরবতত্যাগী তো আছোই, আবার কি দুটো শিং বেরোবে? তো এইরকম একটি কথোপকথন এই উদ্বোধন বাড়িতেই হয়েছিল। আরেকটি ঘটনা, এটি হচ্ছে শ্রীশচন্দ্র ঘটক, তার স্মৃতি কথায় তিনি লিখছেন, এটিও উদ্বোধনের বাড়িতে, এই মায়ের বাড়িতেই হয়েছিল। শরৎ মহারাজ যেটি নির্মিত করলেন, মাকে এনে বসালেন মায়ের পূজার জায়গায়, সেখানে হচ্ছে 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করতে উদ্বোধনে গিয়েছি মায়ের বাড়িতে। শ্রীশচন্দ্র ঘটক লিখছেন, পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল, গোলাপ মা
অন্যদিন ঠাকুরকে দেবেন ভেবে ওটাকে সরিয়ে রেখেছিলেন, কিন্তু মা বললেন, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এবেলায় ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল, এবং শ্রীশচন্দ্র ঘটকের স্ত্রী ফিরে এসে তার স্বামীর কাছে গল্প করছেন, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। সত্যি কথা বলতে কি, এই যে স্মৃতিকথাগুলো আমরা পড়ি, বেশিরভাগই মাকে হয়তো জীবনে একবার দেখেছেন, কিন্তু দুবার দেখেছেন, বিখ্যাত বিখ্যাত যে ঘটনাগুলো। এবং সেই ঘটনাগুলো যারা আমরা মাকে জন্মচক্ষে দেখিনি, আমাদেরই যদি এত আনন্দ দেয়, স্বাভাবিক নিয়মে ওই একবার দর্শন স্পর্শন তাতে জীবন মধুময় হয়ে গেছে। তারপরে বলছেন, বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা এনে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টে করে নিজে মুখে দিচ্ছেন, ওই এক মুঠো করে আমাকে দিচ্ছেন, আর বলছে, বৌমা খাও, জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তাঁর বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এইসব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। এবং মাও জানতেন এরা আবার কবে আসবে, আদৌ আসতে পারবে কি না, মানে যত পারছেন ভরিয়ে দিচ্ছেন। গেরস্ত বাড়িতে হতো না আগেকার দিনে, এখনও নিশ্চয়ই হয়, যখন মায়েরা তাদের মায়ের কাছে যেতেন, অনেক ক্ষেত্রেই মা বলতেন, শ্বশুরবাড়িতে তো অনেক কাজ করিস, এখানে আমি রান্না বান্না করতে, তো কিছু করতে হবে না, তুই কাজ কর, মানে গল্প কর, ঘুরে বেড়া, আমি রাঁধছি। এখন তো ঠিক এই মনোভাবটা, যে এখানে এসেছো, খাও দাও, মজা করো, আনন্দ করো। এবং জরামবাটিতে যখন তার ভক্তরা যেতেন, মা বেশি জব ধ্যান করতেন না করতেন, বলতে এখানে ওসব করতে হবে না, এখানে এসেছো, খাও দাও, আনন্দ করো, লীলার ধ্যান করো। আর তখন তো স্বয়ং সচক্ষে লীলা দেখছেন আর ধ্যান করছেন, জব ধ্যান কে করতেন না, মাও কি করতে না করছেন, কিন্তু ভাবটা এটা হচ্ছে, স্বয়ং আমি তো আছি, এখন আর অত ধ্যান ট্যান কেন, আমাকে সচক্ষে দেখো। তো ওই ঘটক বাবু স্ত্রী মাকে বলছেন, মা ঠাকুরকে অন্নভোগ দেবো? মা বলছেন, হ্যাঁ, ঠাকুরকে অন্নভোগ দেবে, তিনি শুক্তো খেতে ভালোবাসেন। তখন তিনি বলছেন, ঠাকুরকে মাছ ভোগ দেবো কি? মা বলছেন, হ্যাঁ, তাকে মাছ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। আর মা জিজ্ঞাসা করছেন, ছেলে মাছ খায় কি, মানে শ্রীশচন্দ্র ঘটকের কথা জিজ্ঞাসা করছেন। তো উনি বলছেন যে হ্যাঁ খান। মা বলছেন, খাবে বই কি, খুব খাবে। কথায় কথায় তিনি বলছেন, মা এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট, অন্ন বস্ত্র দুর্মূল্য, মানে এটা প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছেন। মা বলছেন, এতেও তো লোকের চৈতন্য হয় না। তিনি বলছেন, মা এই যুদ্ধে কি আমাদের ভালো হবে? মা বলছেন, ঠাকুর যখনই আসেন তখনই ওইরূপ হয়ে থাকি, আরও কত কি হবে। ওই দিন বিকেলে তিনি মাকে প্রণাম করতে গেলেন। মা সেই জন্মাষ্টমীর, এইবার মা একটা ঘটনা বলছেন, এই ঘটনাটা খুব বিখ্যাত ঘটনা। সেটা হচ্ছে, এই শ্রীশচন্দ্র ঘটক আর কয়েকজন অনেক কাল আগে জয়রামবাটি গেছিলেন ওই বৃষ্টি বাদলা মাথায় নিয়ে। সেখানে আর তৎকালের জয়রামবাটিতে এত রাস্তাঘাট ভালো ছিল না, প্রচণ্ড কাদা হয়ে যেত, সাপ খুব ঘুরে বেড়াতো। সেই বৃষ্টি বাদল মাথায় নিয়ে এসেছে, গভীর রাতে পৌঁছেছেন জয়রামবাটি। মা পরের দিন শুনে বিরক্ত না, কষ্ট পেয়েছেন। মানে মার বক্তব্য হচ্ছে, তোমরা কলপাড়ায় নাইট হল করে আসতে পারতে, এইভাবে বৃষ্টি বাদলা নিয়ে কেন এলে? আর তাদের বক্তব্য ছিল যে ছুটি কম, যত তাড়াতাড়ি আপনার কাছে আসতে পারি, আপনার কাছে বেশিক্ষণ থাকবো। এই ব্যাপারটা যাকে হয় না খুব ভালোবাসি, ওরা কত তাড়াতাড়ি তার কাছে গিয়ে পৌঁছবো। আমি অনেককে দেখেছি, এই বেলুড় মাঠে সকালে মন্দিরটা যখন খোলা হয়, প্রায় অলমোস্ট দৌড়ে দৌড়ে ঢোকেন। হয়তো 6:30 খোলা হচ্ছে, ওরা 6:15-20তেই চলে এসছেন, মন্দিরটা খোলা হবে আর ঢুকবেন। যদি দৌড়তে না পারেন, যতটা স্পিডে হাঁটা যায়, বা হয়তো পরবর্তী সময় এসছেন, হয়তো নৌকার ঘাট অব্দি এসছেন, রাত তর্স হচ্ছে না, বোঝা যাচ্ছে অত জোরে হাঁটার অভ্যাস নেই, যত তাড়াতাড়ি ঠাকুরের কাছে, মায়ের কাছে যাওয়া যায়, এই ব্যাপারটা। তো এইরকম ঘটনা হচ্ছে। এইবার ওই ঘটনাটার এবার মার মনে পড়ে গেছে। বৌমাকে বলছে, ওই তোমার ওই ছেলেটাকে দেখবে, ও খুব মানে ঘুমো ভরে কাজ করে, এটা বলছেন। তখন ওই ঘটনাটার উল্লেখ করছেন, এইরকম পথে ঘাটে জল কাদা, সাপ খোপ এইসব করে জয়রামবাটিতে গেছে বলছে বারবার। আর তখন সেই সময় ছেলেও উপস্থিত আছে। ওই সময়টায়
ছেলেটিও মানে শ্রীশচন্দ্র ঘটক ওখানে উপস্থিত ছিলেন। তো তিনি মা বারবার বলছেন, তখন বলছেন আচ্ছা মা যাব না, মানে বলতে চেয়েছেন আপনি যেভাবে বলছেন যেতে না করছেন ওইভাবে আর কখনো যাব না, যাতে আপনার কষ্ট না হয় নিজের যত্ন নিয়ে যাব। কিন্তু অতটা না বলে বলেছেন আচ্ছা মা যাবো না। তাতে মা ভেবেছেন যে জরামবাটি আর কখনো যাব না। মা ভেবেছেন যে বোধহয় ছেলের কষ্ট হলো মনে, অভিমান করে বলছে। তখন মা বলছেন যে না বাবা, ঠাকুর রক্ষা করেছেন, অত অন্ধকারে অত বৃষ্টি জলকাদায় কত সাপ মারি এসেছো, এটা বলেছেন। তারপর বলছেন যে দেখো তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে, এই কথাটা তখন বলেছিলেন। যে মায়ের একটা বিখ্যাত কথা, এবং এটা আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু পাতার পর পাতা পড়ে গেলাম, মানে এখানে আমার ক্ষেত্রে মাইক্রোফোনের সামনে বলে গেলাম, বা নিজের ঘরে পড়ে গেলাম, এটাই যথেষ্ট নয়, কিছু তো নিতেও হবে। নেওয়া মানে এটাই, সব কথা তো ওরকম ডিরেক্টলি বলা নেই। আমাদেরও এরকম বহু সমস্যা আসবে। যে বাবা বলছে যদি আমাদের পায়ে কাঁটা ফোটে নিশ্চিত হবে মায়ের বুকে শেল বাজছে, তাই ওই কাঁটাটা আমাদেরই বার করতে হবে। আমরা এতটা ভাগ্যবান এখনো হইনি যে স্বয়ং ভগবান বা ভগবতী এসে নিজেই হাতে কাঁটাটা বার করে দেবেন, অন্য মাধ্যমে আসবেন। আর যদি মাধ্যম না আসে, মা তো আমাদের শক্তি দিয়েছেন, নিজের উপর নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বামীজি বলছেন অধ্যাত্ম জীবনের একমাত্র কথা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, নিজের পায়ে দাঁড়াও। হ্যাঁ, বয়স হয়ে গেছে তখন কি দাঁড়াতে পারবো? স্বাভাবিকভাবেই আমি তখন খুঁড়িয়ে হাঁটবো, বা একটা সময় পরে হাঁটতে পারবো না, সেটার কথা বলা হচ্ছে না এখানে। মানসিকভাবে এমন দৃঢ়তা থাকতে হবে, যারা ঠিক ঠিক শরণাগত তাদের সেই দৃঢ়তা আসে, নিশ্চিত আসে। তো এইটার কথাই বলছেন যে আমরাও যেন এটাই ভাববো যে মাকে কষ্ট দেব না। আর কতদিন আর কি বলবো, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে হয়ে থাকবো, একটু বড় হই। মায়ের দায়িত্বটা আমাদের একটু নিতে হবে, ওইটুকুই দায়িত্ব, বড় বড় কাজ নয়। যে বেশি আমরা যদি কষ্ট পাই, আমরা সাফার করলে মা আরও বেশি কষ্ট পাবে। এটা খুব মানে এটা কোনো ছেলে ভুলানো কথা না, মা নিজে বলে গেছেন তোমাদের পায়ে যদি শেল ফোটে আমার বুকে, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। আরেকটি এরকম উদ্বোধনের ঘটনা, এটাও খানিকটা এইরকম সংশ্লিষ্ট। তো ওই একজন বলছেন মাকে যে মা ওই যা হয় অনেক সময় আমাদের হয় না, ঠিক মতো জব করতে পারছি না, অভিমান হচ্ছে, নিজের প্রতিও বিতৃষ্ণা। তো মাকে এরম গিয়ে বলছে মা আমার জবদান হচ্ছে না। তো মা বলছে হবে, মা যেমন বোঝান চেষ্টা করো বাবা হবে। জোয়ার ভাটা থাকে, কখনো মন অধোগামী হয়, কখনো ঊর্ধ্বগামী হয়, এটাই নিয়ম। তো ছেলে আর শুনবে না, বলছে তুমি তোমার মন্ত্র নিয়ে নাও। তখন মা বলছে না ওটা তো হয় না, মন্ত্র তো নিয়ে নেওয়া যায় না। তখন বলছে না মা আমার সে ক্ষমতা নেই, জব করতে বসি মন চঞ্চল হয়, আমার মন তন্ময় করে দিন যেন একটুও কুচিন্তা না আসে, না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিন। এবার বলছে বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হবে। তখন মা বলছেন দেখো দেখি একই কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলাম, ঠাকুর তোমাদের যে কবে অর্থাৎ পূর্বেই দয়া করেছেন। মানে এই জায়গা তোমাদের ব্যালেন্স করতে হবে, মানে এই যে এটাও যেমন আছে মাকে কষ্ট দেব না, নিজেকে পুরুষকার প্রয়োগ করতে হবে, এটাও যেমন আছে, আবার বেঞ্চমার্কটা এমন জায়গায় নিয়ে যাব না সামান্যতেই ডিপ্রেসড হয়ে যাব। মনের নিয়ম এরকম জোয়ার ভাটা আসবেই, এর মধ্যেই করে যেতে হবে। কারণ ওই মা বলছেন ঠাকুর যে তোমাদের পূর্বেই দয়া করেছেন, এই বিশ্বাসটা আছে। মা বলেছেন শেষ সময় আসবেন ঠাকুর, তাহলে আর এত ভাব নাকি? শেষ সময় যদি ঠাকুর, সত্যই তো, যদি শেষ সময় ঠাকুর আসেনি তাহলে চিন্তা কি? যাই হোক, যা কিছু হয়ে যাক। আবার মা এটাও বলেছেন যা কিছু হয়ে যাক বলতে বলছেন বিধির খণ্ডন কেউ করতে পারে না। আবার বলছেন কিন্তু তার নামে সেই বিধির খণ্ডনও হয়ে যায়, তিনি নিজে হাতে লেখা নিজে হাতে কাটেন। মা এত বড় অভয়বাণীও দিচ্ছেন। তো এইরকম যখন কথাবার্তা হচ্ছে, ওই মা বলেছেন দেখো তোমার জন্য আমি তো তোমাদের জন্য তো আমি ভেবে ভেবে আকুল হলুম, ঠাকুর কবেই তোমাদের দয়া করেছেন। তখন এইসব বলছেন, তখন এই ভক্তটি কিছু বুঝতে না পেরে বলছে যে ওই যে বলেছেন মা আমার আপনার মন্ত্র ফেরত নিয়ে নিন। তখন বলছে মা আমার, সে ভাবছে বোধহয় মা আমার সব কেড়েই নিলেন, আমি বলেছি মা মন্ত্র নিয়ে নিন। তাহলে মাকে কথার মাধ্যমে এটাই ব্যক্ত করলেন যে আচ্ছা আমি মন্ত্র নিয়ে নিলাম। তখন তিনি ভয় পেয়ে গিয়েছেন, উদ্বিগ্ন হয়ে বলছেন এখন আমি কি করি? তখন বলছেন তবে কি মা আমি রসাতলে গেলুম? এবার মা খুব জোরের সঙ্গে বলছেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে,
বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। এত বড় কথা বলেছেন। ছেলে মানে ছেলেকে বলছেন বলে ছেলে ছেলে বলছেন, ছেলে মানে তার সন্তান, ছেলে মেয়ে সবাই, গৃহী, ভক্ত, সাধু, সন্ন্যাসিনী প্রত্যেকেই মায়ের সন্তান ওই ক্যাটাগরিতে পড়বেন। তো এই হচ্ছে সেই মায়ের বাড়ি, মায়ের উদ্বোধন বাড়ি। এখানে মা নিজে এত লীলা করেছেন। এবং এই বাড়িগুলো, এই তীর্থক্ষেত্রগুলোর আরেকটা বিশেষ গুণও আছে, সেটি হচ্ছে নারদীয় ভক্তি সূত্রে আছে তীর্থি কুর্বন্তী তীর্থানি। একেই তো তীর্থ, বলে না ওই হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো, সোনায় সোহাগা, একে তীর্থস্থান, তার উপর যুগে যুগে কত মহাপুরুষ, কত ভক্ত এখানে এসে ধ্যান জপ করছেন, তাতে তীর্থস্থানের মহিমা আরও বাড়ে। ওই মায়ের বাড়িতে মা নিজে ধ্যান জপ করেছেন, মানে ভগবতী নিজেই নিজে ধ্যান জপ করছেন, সেইখানে করেছেন। মায়ের ভক্তরা, গোলাপ মা, যোগীন মা, শরৎ মহারাজ বলছেন আমি সব অনুভব করেছি, ওখানেই তার মানে হয়েছে। তারপর পরবর্তীকালে কত সাধু সন্ন্যাসী ওখানে থেকেছেন, কতজন ওখানে গেছেন মাকে প্রণাম করতেন, এখনও যাচ্ছেন। কত সাধু সন্ন্যাসিনী, কত গৃহী ভক্তরা গেছেন। মায়ের অনেক সন্তান, যারা মায়ের সন্তান এবং পার্শ্বদের সন্তানদের অনেকের মানে তারা যখন শরীরে আছেন তখন অনেক ডিভাইন এক্সপিরিয়েন্স হয়েছে, এখনও নিশ্চয়ই হয়। আমি ওটা যেগুলো ডকুমেন্টেড আছে তাই ওটা বলছি। তো ওই সব জায়গায় হয়েছে। একজন বুড়ি মা একদিন এসছেন, ওই মায়ের বাড়িতেই তো হয়েছে, এসে বলছেন কি যে শাক বিক্রি করে। বলছে কাকে চাই? বলছে এখানে একজন আছে, সে আমায় বলেছে যে এখানে এসে শাক বিক্রি করতে। তো মহারাজরা ভেবেই আপনি বলছে এখানে, ততদিনও তো আর মা চলে যাওয়ার পর তারপর তো সিস্টেমটা চেঞ্জ হয়েছে, তারপরে আর ওখানে আর কোনো মায়েরা থাকেন না, স্বাভাবিকভাবে ওটা মনাশ্রী, শুধুমাত্র সন্ন্যাসীরাই থাকেন, ব্রহ্মচারীরাই থাকেন। ভক্তরা এসে প্রণাম করে চলে যান, গৃহভক্ত হোক পুরুষ নারী উভয়েই। তারা ভাবছেন এখানে আবার একজন, ওই বুড়িমা যে বর্ণনা দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে আরেকজন বুড়িমাই বলেছেন, কোত্থেকে আসবে, এও ছাড়ে না, বলছে না আমায় বলেছে। বলতে বলতে ওই কাছে একটা মায়ের ছবি ছিল, মা বসে আছেন ওই ছবি, বলছেন ওই তো ওই উনি আমায় বলেছেন। তখন মহারাজেরা মানে শিউরে উঠেছেন শুনে, বলো কি গো বুড়িমা, তখন তাকে ঢোকাচ্ছে ঘরে। ভাবছেন কত ভাগ্যবতী তুমি, তোমাকে মা স্বয়ং দেখা দিয়ে বলছেন যেখানে আসছে। তখন ওরা বলেছিলেন তা মা তোমার যে একটু শাক খেতে ইচ্ছে হয়েছে, এটা আমাদের বলতেই তো পারতে, মানে আমাদের এই অছিলায়ও তো আমাদের একটু দর্শন হতো। তো ওই বাড়িতে ওই জায়গায় কত কি হয়েছে, এখনো হচ্ছে। তো সেই বাড়িটার নিঃসন্দেহে একটা গুরুত্ব আছে। রামকৃষ্ণ সারদা ভাব আন্দোলন যতদিন থাকবে, ভাবপ্রবাহ, ততদিন ওই বাড়ি আলাদা একটা স্থান অধিগ্রহণ করেই থাকবে। এবং যখন আমরা যাব তখন প্রণাম জপদানের সাথে সাথে আমরা এই যে সমস্ত ঘটনাগুলি তখন স্মরণ মনন করব। এবং ওখানে তো সারাক্ষণ থাকতে পারবো না, আপনারাও পারবেন না, আর আমরা যারা অন্যত্র পোস্টেড আমরাও পারবো না। ফিরে আসতে হবে আবার নিজস্ব সংসারে, সন্ন্যাসীর সংসারে বা গৃহী সংসারে। আমাদের স্মরণ মননে সর্বত্র থাকবে উদ্বোধন বাড়িতে কি চলছে, মা হাঁটছেন, মা ঘুরছেন, মা রাঁধছেন, মা পুজো করছেন। এবং আস্তে আস্তে ওই আমাদের যে নিজস্ব যে ঘর, নিজস্ব গৃহটাই, ওটাকেই মায়ের বাড়ি করে নিতে হবে। কারণ স্বাভাবিক শরীর একদিন যাবে, শরীর ভাঙবে, তখন তো যাতায়াত করার ক্ষমতাও থাকবে না। সুতরাং নিজের যে নিজস্ব যে নিভৃত জগৎ, সেইটাকেই একদিন দেবালয় করে তুলতে হবে। তারপর ওই বাইরের নিভৃত জগতে চলে যাবে, আরও নিভৃততর। তখন মন আছে আর মন জানে আর আমি জানি, ভেতরেই মা বলছেন ভগবান লাভ হলে কি হয়, দুটো সিংহা যায় না। তখন কি হয় দেখবে, আমার মাঝে তিনি, তোমার মাঝে তিনি, দুলে বাগদির মাঝে তিনি, এক কথায় বলে দিচ্ছেন অদ্বৈত অনুভব। এই অনুভব যেন মা আমাদের দেন। এবং একদম গোদা বাংলায় বলতে গেলে বলতে হয়, যতদিন থাকবো ততদিন যেন মায়ের শ্রী শ্রী পদপদ্মে আমাদের স্মরণ মনন ও মতি থাকে। শ্রী শারদার প্রণমস্তু।